প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। জনাব এন মজুমদার, মাস্টার অফ ল, কে চেনেন না তাকে? আমেরিকা অথবা বাংলাদেশ, সবখানে এন মজুমদার একটা ব্র্যান্ড এখন, স্বদেশ এবং প্রবাসে, দুই জায়গায়। আজকে জনাব এন মজুমদারকে আমরা পেয়েছি প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে। জনাব এন মজুমদার, আপনাকে প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি, ইনশাল্লাহ ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আপনার অত্যন্ত সুন্দর সাবলীল ফ্রান্স অঞ্চল একটা উপস্থাপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় সুধী, আজকে আমরা জনাব এন মজুমদারের কাছ থেকে ল সম্পর্কে কোনো রকমের আইডিয়া খুব বেশি চাইবো না। আজকে আমরা তার কাছ থেকে জানতে চাইবো তার আসলে একজন এন মজুমদার হয়ে ওঠার কাহিনী। সেটা আমরা জানবো কিভাবে আহ, বাংলাদেশ থেকে একজন এন মজুমদার সৃষ্টি হয়েছে, কিভাবে তিনি পড়াশোনা করেছেন, কিভাবে তিনি আমেরিকা আসলেন, এবং কিভাবে এখানে এসে স্ট্রাগল করে তিনি ল পেশায় মাস্টার্স করলেন এবং তাকে তিনি জনাব এন মজুমদার হিসাবে প্রতিষ্ঠিত করলেন। মজুমদার ভাই, প্লিজ। শিওর। শুরু থেকে শুরু করি। আমি ফেনী জেলার ফুলগাজী থানার অন্তর্গত আনন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেছি এবং আনন্দপুর উচ্চ বিদ্যালয় থেকে 1978-এ মেট্রিক পাস করেছি সেকেন্ড গ্রেড মেরিট স্কলারশিপ নিয়ে। এরপর থেকে আমি ফেনী গভর্নমেন্ট কলেজে পড়েছি এবং 1982-তে আবারও সেকেন্ড গ্রেড মেরিট স্কলারশিপ নিয়ে বিএ পাস করেছি। এর পরবর্তীতে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোশিওলজিতে পড়াশোনা করেছি এবং বঙ্গবন্ধু ল টেম্পল থেকে আইনে ল ডিগ্রি নিয়ে আমি সিটং কোর্টে প্র্যাকটিস করেছি ভেরি অ্যাক্টিভলি 2 বছর প্র্যাকটিস করেছি। এটি আজকে কত সাল ছিল? স্মৃতিচারণ। ভাইজান, ল টেম্পলে, বঙ্গবন্ধু ল টেম্পলে কত সাল আহ, ছিলেন? এটা এটা সেম টাইম আমি যখন 84-85-এ ল স্টাডি করেছি বঙ্গবন্ধু ল টেম্পল এবং বার অ্যাডমিশন নিয়েছি ডিসেম্বর 86-এ। এবং আমি জয়েন করেছিলাম সিটং কোর্ট বিল্ডিং এ এবং সেটা অত্যন্ত মধুর, অত্যন্ত ভালো ছিল। অনেক টাকা ইনকামের সুযোগ ছিল। আমাদের বাহ। সহকর্মী ছিল সালাউদ্দিন ইকবাল, উনি মারা গেছে, ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। নাসির উদ্দিন, যিনি মীর মোহাম্মদ নাসির উদ্দিন, পরবর্তীতে পৌর কমিশনার, পৌর মেয়র এবং মন্ত্রী হয়েছিলেন। অ্যাডভোকেট ফয়েজ, অ্যাডভোকেট সালাউদ্দিন, ওদের আমাদের অ্যাডভোকেট ফ্রেন্ড ফয়েজুর সার্কেল রহমান, ছিল। রাইট? জি, ইয়া। চিনি ভদ্রলোককে। জি। মজুমদার ভাই, আপনার ঠিক 15 বছর পর বঙ্গবন্ধু ল টেম্পলের ছাত্র আমিও ছিলাম। প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সেই থ্যাংক ইউ। এরপর আমি যুক্তরাষ্ট্রে আসছি 1989-এ ফেব্রুয়ারিতে। এখানেও আমি বিভিন্ন কাজে বিভিন্ন পেশায় জড়িত ছিলাম। আম, আপনার রিটেল ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলাম, সিভিল সার্ভিস এমপ্লয়ি ছিলাম এবং ল ল স্টাডি করেছি থরো ল স্কুল থেকে লং আইল্যান্ড। এবং এখানকার একটা বিখ্যাত ল ফার্মে একটানা 20 বছর ম্যানেজমেন্টের এবং দায়িত্বে ছিলাম এবং অ্যাসোসিয়েট, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছি। অনেক অভিজ্ঞতা সেখানে। এবং যেটা বলছিলাম একটু আগে, আবারও বলি, আমি এক এক নাগারে একসাথে 60টা জব করেছি। যেমন ল ফার্মে ফুল টাইম চাকরি, সন্ধ্যে আমার চেম্বার, আবার ফাকচেস্টার কন্ডো বোর্ডের কার্যক্রম, ডাইরেক্টরশিপ এবং রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত ছিলাম। এছাড়া কমিউনিটি বোর্ডের একজন সক্রিয় সদস্য হিসাবে বিগত 15 বছর আছি এবং গত 2 বছর আমি প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছি আমি। ও সেই সুবাদে বড় প্রেসিডেন্টের ক্যাবিনেট মেম্বার এবং এখানকার যুক্তরাষ্ট্রের আমার এলাকার কাউন্টিতে যত কিছু হয় সে সবকিছুর সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। গভর্নরের যে কোনো প্রেস কনফারেন্সে, ডিনারে, যে কোনো অ্যাফার্মেটিভ অ্যাকশনে আমি অংশগ্রহণ করি এবং নিজেকে ধন্য মনে করি। গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ, যুক্তরাষ্ট্রের মূলধারার সাথে কাজ করছি, এখানকার পলিসি মেকিং, প্ল্যানিং, সিটি গভর্নিং এর কাজে জড়িত আছি। একটু আজকের দিনের কথাই বলি। আজকে আমরা প্ল্যানিং বোর্ডের রিক্রুটমেন্ট কমিটিতে ছিলাম আমি, আমাদের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাপয়েন্টমেন্ট কমিটিতে ছিলাম আমি। বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমি এই মূলধারার রাজনীতির সাথে, মূলধারার নন প্রফিট অর্গানাইজেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আমার নামে মজুমদার ফাউন্ডেশন। এটা আমরা বিগত 2005 সাল থেকে প্রচুর জনহিতকর কাজ করে আসছি। এখানে নিউ ইয়র্ক শহরে সর্ববৃহৎ ব্যাক টু স্কুল প্রোগ্রাম হয়, সেটা সেটা হয় আমার মজুমদার ফাউন্ডেশনের আওতায়। বছরে একবার কমপক্ষে 1000 ছেলে মেয়েকে আমরা
বুক ব্যাগ সাপ্লাই সব হাতে উঠিয়ে দিই, এবং সেটার জন্য আমি অনেকের কাছে কৃতজ্ঞ। অনেকগুলো আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, তারা সাপোর্ট নিয়ে আসি, একটা উন্মুক্ত মাঠে সভা করতে পারি। এভাবে যদি ফিরিস্তি দিতে হয়, প্রচুর কথাই বলতে হয়, বাট আর এক সময় না হয় সেটা বললাম। জি। মজুমদার ভাই, হুম, প্রতিটি মানুষ যখন বাংলাদেশ থেকে আমেরিকায় আসে অনেক হুম, রকমের স্ট্রাগল করতে হয়। আপনি হুম। নিজেও অনেক স্ট্রাগল করেছেন, যেটি আপনি আমাকে বলেছেন। একটু যদি দর্শকদের উদ্দেশ্যে সেটি বলেন, এবং সেই স্ট্রাগল থেকে আপনি কিভাবে মুক্তি পেয়েছিলেন, কিভাবে নিজেকে একজন মজুমদার বানালেন, সেটা যদি বলেন তাহলে দর্শকরা হয়তো আপনাকে ফলো করবে। শিওর। সো আমি স্ট্রাগলের কথা বলি আবার, যে যুক্তরাষ্ট্রে যারাই সফল হয়েছে, কিছুখানি ভালো করেছে, তারা সবাই সিরিয়াস স্ট্রাগলের সাথেই আহ, এগোতে হয়েছে। আহ, যেমন প্রথমে এসে বাসস্থান খুঁজে বের করা, চাকরি খুঁজে বের করা, স্কুল খুঁজে বাইর করা, এগুলো সবার জন্য চ্যালেঞ্জ। আমিও প্রথমে চাকরি শুরু করেছি সিকিউরিটি গার্ড হিসাবে, পরবর্তীতে চেজ ব্যাংকের ক্লার্ক হিসাবে, পরবর্তীতে রিটেল ম্যানেজমেন্টে কাজ করেছি, এর পরবর্তীতে সিভিল সার্ভিসে চাকরি পেয়েছি, এর পরবর্তীতে ল স্কুলে গিয়েছি, এবং ল স্কুলে যাওয়ার পরে ল স্টাডি করার পরেই অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছি। প্রচুর ইনকামের সুযোগ হয়েছে, একটা ফুল টাইম জব ইনকাম, একটা চেম্বারের ইনকাম, একটা বিজনেসের ইনকাম, একটা কনসালটেন্সির ইনকাম। সো দ্যার আর সো মাচ ওয়ে আমরা নিজেকে এগিয়ে নিয়েছি। সেই এসে অগ্রযাত্রায় অনেকে সহযোগিতা করেছেন, যেমন আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তারা আমার সাথে ছিল। আমার কমিউনিটির লোকেরা আমাকে 100% সহযোগিতা করেছে, যে কোনো কাজ করেছি তারা আমার পাশে ছিল। এক সময় ম্যানহাটন ল ফার্মের গ্রস রেভিনিউ $1 মিলিয়ন ছিল ইয়ারলি, এবং সেটার কর্তৃত্ব আমি আমার কমিউনিটিকে দেব। সবাই আমাকে সহযোগিতা করেছে, বিভিন্ন মামলা মোকদ্দমা আমার কাছে নিয়ে আসছে। বাংলাদেশ থেকে অনেক সোনালী ব্যাংকের আমরা রিটেইনার ছিলাম, তাদের ব্রাঞ্চগুলো এখানে প্রতিষ্ঠা করেছি। সো মাচ ওয়ার্ক করছি। এবং আরেকটা কথা বলি, যুক্তরাষ্ট্রের হেট ক্রাইম, বর্ণবাদ বিরোধী আন্দোলনের ফুরুদা হিসাবে আমি প্রচুর খ্যাতি লাভ করেছি। 2016 এবং 17 সালে 5 জন লোককে হত্যা করা হয়েছিল কুইন্সে মাত্র। যেমন ইমাম আকনজি, তার সহযোগী নাজমা বেগম, এদেরকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছিল, এবং মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে অলমোস্ট মেরে ফেলেছিল। বর্ণবাদের শিকার হয়েছিল এরা। এই বর্ণবাদ বিরোধী, হেট ক্রাইম বিরোধী আন্দোলনের অগ্রভাগে ছিলাম আমি। রাস্তায় নেমেছি হাজার হাজার মানুষ নিয়ে, এবং সেটা আমার নাম মোহামেদ এন মজুমদার। যদি টাইপ করেন গুগল ক্রমে, ছবি যদি বলেন নিউজ, অনেক নিউজ দেখবেন, ছবি দেখবেন, যে কত সোচ্চার ছিলাম, কত কাজ করেছিলাম। এই কাজের স্বীকৃতি স্বরূপ আমি ইমিগ্রেন্টস রাইট অ্যাডভোকেট, চ্যাম্পিয়ন ফর ইমিগ্রেন্টস রাইট খেতাবে ভূষিত হয়েছি নিউ ইয়র্ক সিটি কাউন্সিল থেকে। এবং আমার জনহিতকর এবং ভলেন্টিয়ার ওয়ার্কের জন্য 2022 সালে প্রেসিডেন্ট বাইডেন থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। অত্যন্ত চমৎকার। এটা আমাদের বাংলাদেশি হিসাবে আপনি পেয়েছেন, আমি মনে করি আমাদের বাংলাদেশিরা পেয়েছে। এই যে একটা অর্জন, এটা বাংলাদেশের জন্য বিশাল একটা অর্জন। এই প্রবাসে এসে, আমেরিকাতে এসে, আমরা যদি আমেরিকার মানুষরা, যারা আমেরিকাতে আছি, তারা প্রত্যেকে ভ্রাতৃত্বের সাথে প্রত্যেক বাংলাদেশিকে কোনো না কোনো ভাবে সাপোর্ট করে, যেটি আপনি পেয়েছেন এবং আপনি করে যাচ্ছেন। আমার মনে হয় যে প্রতিটি মানুষের এরকম সাপোর্ট করা প্রয়োজন। এ ব্যাপারে যদি একটু কিছু বলেন মজুমদার ভাই। শিওর শিওর। একটা কথা আছে, মানুষ মানুষের জন্য। কারণ দেখেন, একটা কথা আরো একটু বলি, ইট টেকস এ ভিলেজ টু রেজ এ চাইল্ড। এই কথাটা কেন আজকে বলছি, ধরুন আপনার ছেলের জন্য আপনি স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, অর্থবিত্ত অনেক কিছু আছে, কিন্তু একটা ভিলেজ ছাড়া, একটা সোসাইটি ছাড়া, একটা কমিউনিটি ছাড়া সে বড় হইতে পারবে না। এই জন্য বলা হয়েছে ইট টেকস এ ভিলেজ টু রেজ এ চাইল্ড। বলা হয় নাই যে ইট টেকস লট অফ মানি টু রেজ এ চাইল্ড। একটা মানি অ্যালোন ক্যান নট রেজ এ চাইল্ড। মানি অ্যালোন আপনাকে একটা পারফেক্ট জীবন যাপন দিতে পারবেন না। সুতরাং মানুষ মানুষের জন্য, এবং প্রত্যেকটা মানুষের একটা ফাইডুশিয়ারি রেসপন্সিবিলিটি থাকে টু লুক ব্যাক টু দি পিপল হু লেভ বিহাইন্ড। বলছি এইভাবে, যে আপনি যদি একটু এগিয়ে থাকেন, আপনার কাজ হবে যারা পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে দিবে। এইটাই মানুষের ব্রত হওয়া উচিত।
সো আমি রোটারিয়ান ছিলাম, রোটারির 3 টার্ম প্রেসিডেন্ট ছিলাম সেন্ট্রাল ব্রঙ্কস রোটারির মাধ্যমে আমরা একটা জিনিস শিখেছি, সেটা হলো সার্ভিস অ্যাবাভ সেলফ, অর্থাৎ নিজের নিজের ঊর্ধ্বে উঠে অন্যকে সহযোগিতা করতে হবে, এবং ইউ হ্যাভ টু হেল্প দি পিপল হু লেভ বিহাইন্ড। সো রোটারির মাধ্যমে প্রচুর অর্জন, সেটাও বলি। রোটারির মাধ্যমে সিলেটের জালালাবাদে আমরা সেকেন্ড লার্জেস্ট রিহেবিলিটেশন সেন্টার আমি গড়ে তুলেছিলাম, এবং আমি গর্বের সাথে আজকে বলি 2005 সালে সেখানে আমি 500,000 টাকা ডোনেট করেছি। আমি একা না, আমাদের প্রচুর রোটারিয়ানরা এভাবে করেছি দেশের উন্নয়নে। এবং রোটারির কার্যক্রমের খ্যাতি স্বরূপ আমি পল হ্যারিস অ্যাওয়ার্ড পেয়েছিলাম। রোটারি সেন্টিনিয়াল অর্থাৎ শতবর্ষর পূর্তি অনুষ্ঠানে যে অংশগ্রহণ করেছিলাম। প্রচুর অর্জন, সারা ওয়ার্ল্ডের, রোম বলেন, সৌদি আরব, জাপান, অনেক দেশে ভ্রমণ করেছি এবং দেখেছি। এবং কনক্লুশন হচ্ছে, সবার সেরা দেশ যদি বলবেন সেটা হবে যুক্তরাষ্ট্র। মানবতায় সর্বউদ্যোগ, গণতন্ত্রের সবার উদ্যোগ, সেবায় সর্বউদ্যোগ। দেখুন আজকে এই প্রসঙ্গে বলি, একটা মানুষ দেখেন কোনো একটা টাকা এখানে ইনকাম না করিয়াও বাংলাদেশ থেকে আসার পরে হোম কেয়ার পাচ্ছে, বাংলাদেশ থেকে আসার পরে চাইল্ড কেয়ার পাচ্ছে, ট্যাক্স রিটার্নের পয়সা পাচ্ছে, আহ আহ, কোনো হাসপাতালে গেলে কোনো পয়সা দিচ্ছেন না, ডাক্তারের কাছে গেলে কোনো পয়সা দিচ্ছেন না, ফার্মাসিতে গেলে ওষুধ পাচ্ছেন, সে ওষুধকে আবার ডেলিভারি দেওয়া হচ্ছে। আবার ফোন যদি যার না থাকে, ওবামা কেয়ার ফোন নাম দিয়া একটা ফোনও পাচ্ছে। এই যে সবাই 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 যে আমরা মোহিত হচ্ছি। অন্যদিকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে দেখেন, সরকার থাকে কিভাবে আপনাকে বাইন্ডবে, কিভাবে আপনাকে জেলে দিবে, কিভাবে আয়না করে নিবে, কিভাবে আপনার রক কাটবে, কিভাবে আপনাকে হত্যা করা হবে, এই ধান্দায় থাকে সরকার। এই কারণে সরকারের প্রতি আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে মানুষের আস্থা নাই, বিশ্বাস নাই। সরকার বলতেই মানুষের একটা আতঙ্ক, রাজনৈতিক নেতা বলতে একটা যেমন ত্রাহি মনোভাব মনে হয়, একজন সন্ত্রাসী দস্যুর কথা মনে করিয়ে দিই। একজন এমপি যখন বলবেন সন্ত্রাসী বা দস্যুর কথা আপনাকে মনে করিয়ে দিই। আমি সবার কথা বলছি না। একে নষ্ট করে সবে দুঃখ পায়, বালকে আগুন দিয়ে গড় পোড়া যায়। কারণ কথা বলছি এই জন্য, আমার রিপুটেশনটা, আমাদের খ্যাতিটা এত খারাপ হয়েছে নেতা হিসাবে, আহ নেত্রী হিসাবে, দল হিসাবে। রাজনীতিকে তারা আস্থা কুয়ে ফেলে দিয়েছে। রাজনীতি বলতেই যেন বলতে যে একটা ত্রাহি তাহি, এটা মুক্তিযুদ্ধকে এমন পর্যায়ে নিয়ে গেছে, মুক্তিযুদ্ধ বলতে যেন সামথিং রং। রাজাকারকে এমন পর্যায়ে নিয়ে, এই যে মুক্তিযুদ্ধরা আপ্রাণ চেষ্টা করছে কিভাবে রাজাকারকে পদদলিত করা যায়, রাজাকাররা আপ্রাণ চেষ্টা করছে কিভাবে মুক্তিযুদ্ধকে পদদলিত করা হয়। টোটালি রং। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে মানুষ বিভিন্ন দলে থাকবে, বিভিন্ন ভাবে বিভক্ত থাকবে। সে বিভক্তিকে যদি আপনি টেনে নিন, প্রতিশোধের আগুনে জ্বলতে থাকেন। আমাদের বাংলাদেশ আজকে কথা প্রসঙ্গে বলি, আমি বহু বছর বহু জায়গায় কথা বলছি, আমাদের দেশে শান্তি ততদিন আসবে না যতদিন আমরা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকি। কারণ প্রতিশোধ শেষ হবে না। আজকে দেখেন, স্বাধীনতা যুদ্ধের আগে আমার সব মনে আছে, আমরা সবাই কাঁদতেছি, বাংলার ফাটের নাম বিশ্বের আহ দুনিয়ায় সালায়, এই দেশে বাঙালি মরে, ভাত কাপড় জ্বালাই, একটা কবিতা বাইর করছে। সবাই রই 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 যদি সবকিছু পাকিস্তানের নিয়ে খাইছে, সবকিছু পাকিস্তানের নিয়ে খাইছে, এই জন্য আমরা গরিব। আচ্ছা, শেষ, পাকিস্তানি শেষ। এরপর আসলো বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু আসার পরে এই যে মহা দুর্ভিক্ষ, এরপর এরপর বলতেছে এই দলেরা সাটার দল খাই ফেলতেছে, সাটার দল খাই ফেলতেছে, দুর্নীতি। বঙ্গবন্ধু নিজে বলতেছে সাটার দলেরা সব শেষ করে দিয়েছে। এবার বঙ্গবন্ধুর মতো একজন নেতাকে হত্যা করা হলো, সেটাও রং। সেইটার গ্লানি মুছতে 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 শেষে আওয়ামী লীগকে জিরোতে পরিণত করলো। সেই আওয়ামী লীগে আবার পুনর্গঠিত হয়ে এসে যারা তাদেরকে হত্যা করে সবার প্রতিশোধ নিয়েছে। এই প্রতিশোধ নেওয়ার শেষ পর্যায়ে আবার যাদের বিরুদ্ধে অতিরিক্ত প্রতিশোধ নিতে গিয়া, অতিরিক্ত অতিরঞ্জিত করতে গিয়া, অতি শক্তি প্রদর্শন করতে গিয়া, দাম্ভিকতা দেখাতে গিয়া, তুচ্ছ তাচ্ছিল্য করে অন্যকে কথা বলায় এই হাসিনা সরকার নিজেও শেষ, দলও শেষ, নেতাও শেষ, রাষ্ট্রেরও 12টা বাজেছে। এখন এখন মানে এরপর নতুন সরকার যে ভালো করবে তাও না, কারণ এই যে প্রতিশোধের একটার পর একটা, একটার পর এটা জোয়াত, একটার পর একটা আসতেই আছে। এই দুর্ভাগ্য, এই দুঃখ নিয়ে বাংলাদেশ ত্যাগ করেছি। আমার মতো একটা ছেলে, আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, আই ওয়াজ গুড এট এনিথিং। আদালতে ভালো ছিলাম, স্কুলে ভালো ছিলাম, গ্রামে ভালো ছিলাম, চাষাবাদ করায় ভালো ছিলাম, বা সেই লোকও কিন্তু দেশে আস্থা পাই নাই। দেশের প্রতি যেন ত্রাহি ত্রাহি মনোভাব, কেউ হয়তো আমাকে মারি ফেলবে, হয়তো কেউ আমার চাকরিচ্যুত করবে, হয়তো চাকরি পাবো না, এই ভয়ে আমরা সবাই পথ খুঁজে। এখানে আমি নয়, প্রত্যেকটি ইয়ং জেনারেশন আজকেও, আমি আমার ডেস্কে হাসানুল হক ইনু, শরীফ নুরুল আম্বিয়া, রব্বাই,
ঠিক আমাদের নেতা থেকে আরম্ভ করিয়া সামরিক বাহিনীর প্রধান খালেদা জিয়া এবং শেখ হাসিনা ছাড়া প্রত্যেকটা নেতাকে, প্রায় নেতাকে আমি আমার আমার চেম্বারে পেয়েছি। সবার মুখে একই একই কথা, উভয় দল, তিনও দল, সবার দলের কথা, ও দেশে ভালো না, ছেলে মেয়েদেরকে কিভাবে এখানে আনা যায়। প্রতিদিন আমার একটা ফেভারিট কথা শুনি, ভাই কিভাবে ছেলে মেয়েদেরকে এখানে আনি, যেন আমাদের দেশ আস্থা কুয়ো, আমাদের দেশ কোনো দেশ না। কারণ প্রত্যেকটি মানুষ সর্বের উপরে থেকে নিচে পর্যন্ত সবার মুখে মজুমদার ভাই, একই কথা, কিভাবে দেশ ত্যাগ করা যায়। আপনার এই কথার সূত্র ধরে একটু যদি বলি, আহ, এই যে যারা ছেলে মেয়েদেরকে এখানে নিয়ে আসতে চাচ্ছে, এরা নিজেরা কি চাচ্ছে বাংলাদেশটা সুন্দর হোক? তারা তো কোনো না কোনো ভাবে, তারা নিজেরা যদি চাইতো যে বাংলাদেশটা সুন্দর হোক, আমরা সুন্দরভাবে বসবাস করি, আমাদের ভিতরে একটা মানবীয়তার সৃষ্টি হোক, আমরা একটা মানবিক কান্ট্রি প্রতিষ্ঠা করি, তাহলে কি মনে করেন যে এই ছাত্রছাত্রীরা এখানে পাঠানোর চিন্তা করতে হতো? আর শোনেন, আমি বলবো এই ভাষাটা, দেশপ্রেমের প্রবল অভাব, দেশপ্রেমিক নাই বললেই চলে। সবাই মুখে এটা কোনো হাতে জফের মালা, মুখে সুদের হিসাব। এই এই যে কথা আছে, ডাবল স্ট্যান্ডার্ড। সবাই দেশের জন্য রক্ত দিতে রাজি আছে, কিন্তু দেশে থাকতে রাজি না। জি। দেশের জন্য রক্ত দিতে রাজি আছে, কিন্তু দেশে থাকতে রাজি না। সো দেশের প্রতি কোনো প্রকার আন্তরিকতা, দেশপ্রেম, স্বদেশপ্রেম যেটা বলতেছেন, সেটা জিরো বলবেন। এটার কারণ আছে, কারণ আছে মানুষের এই যে মানুষের কষ্ট, মানুষের অসহিষ্ণু জীবন। স্বাধীনতা যুদ্ধে আমি আমার সামনে দেখছি একই গুলিতে 2-10 জন লোককে হত্যা করা হয়েছে। আমরা পালিয়ে যাচ্ছি, আমাদের সহপাঠী বন্ধু গুলিবিদ্ধ হয়, মারা গেছে, আমরা ওই সহপাঠীকে নিয়ে যাই না, ডেড বডি নিয়ে যাই না, সাসা আপন পান বাসা আছে না, চলে গেছে ইন্ডিয়ার দিকে। এই যে ক্ষত, এই ক্ষত মুছে নাই এখনো, মুছবেও না কখনো। কারণ আমাদের ভিতরে প্রতিহিংসার আগুন ধাউ ধাউ করে জ্বলছে। প্রকাশ্য দিবালোকে হাজারো জনতার সামনে বলছি, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র পরিচালনা করা কোনোদিন উচিত না। এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বিকজ শি ক্যান নট বি ইম্পার্শিয়াল। ইম্পার্শিয়াল হতে পারবে না, কারণ তার প্রতি চরম অন্যায় করা হয়েছে, তার মাকে, তার বাপকে, তার ভাইকে হত্যা করা হয়েছে। সে তাদের প্রতিশোধ নিবেই। যে প্রতিশোধ পরায়ণ হবে, সে কিন্তু ভালো রাষ্ট্রপ্রধান হতে পারে না। সেম থিং খালেদা জিয়ার হাজবেন্ডকে বুলেটের আকারে জর্জরিত করা হয়েছে। সে কোনোদিন ভালো প্রশাসক হতে পারবেন না। সে প্রতিশোধ নিবেই, এবং প্রতিশোধ যিনি নিবেন উনি ভালো প্রশাসক হতে পারেন না। দিস ইজ জুরিসপ্রুডেন্স, দিস ইজ ল, দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন ইন বাংলাদেশ। ইট ক্যানট বি কিউড। কিছু কিছু আছে, ক্ষত আছে, সেই ক্ষত কোনোদিন শেষ হবে না। হারুন ভাই, আমরা অনেকক্ষণ কথা বলেছি, আর এক সেগমেন্টে আবারও কথা বলবো। আমি মনে করি আমরা আমাদের আলোচনাটা সংক্ষিপ্ত আকার করে ফেলেন, বিফোর এনি আদার ইন্টারাপশন হওয়ার আগেই, প্লিজ। ওকে, আমি এখন আর একটা কোশ্চেনের পরে আমি আজকের জন্য আলোচনা শেষ করব। আমরা পরবর্তী পর্বে আসব, আমরা বিভিন্ন আইনি জটিলতা, আইনি হুম। সমস্যা নিয়ে আপনার সাথে কথা বলবো। দর্শকদের উদ্দেশ্যে সেটা আগে থেকে বলে রাখি, আমরা ইনশাল্লাহ সামনে অনেকগুলো পর্ব নিয়ে আসব ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে। তার আগে আজকে আপনার কাছে সর্বশেষ কোশ্চেনটা হলো, চট্টগ্রামের আদালত পাড়ায় যখন আপনি কাজ করতেন, সেখানে কি আপনি কোনো বৈষম্যের শিকার হয়েছিলেন, যে বৈষম্যের কারণে আপনি যুক্তরাষ্ট্র আসার চিন্তা ভাবনা করেছেন? নো, কোনো বৈষম্যের শিকার হই না বললেই, হই নাই বললেও ঠিক হবে না, হয়েছে বললেও এটা ভুল হবে। কারণ জীবন যেখানে যেমন, আমরা যখন কোর্টে প্র্যাকটিস করেছি, সেখানে আমরা নোয়াখালী হিসাবে, ফেনীর লোক হিসাবে একটা বাঁকা চোখে দেখতো, এটা ছিল একটা দুর্বল, একটা কষ্টের বিষয়। আবার সুখের বিষয় হচ্ছে, তখনকার বিষয় ছিল জাজগুলা কিন্তু, হাকিমগুলা ছিল কিন্তু, নোয়াখালীর হাকিম কিন্তু চিটং এসে হাকিম হইতো। সুতরাং আমরা কিছুটা অনুকম্পা পাইতাম, আমরা কিছুটা ফেভার পাইতাম। সুতরাং এটা বিশেষ করে ভালো মন্দের ছিল। ভাষাগত একটু প্রবলেম ছিল চট্টগ্রামের ভাষা এবং নোয়াখালীর ভাষা। ওটা ভাষার মানে সমস্যা ছিল না এই জন্য, কারণ আমরা শিলংয়ে পড়াশোনা করছি, শিলংয়ে থাকতে থাকতে ওইটা ভাষার কোনো সমস্যা ছিল না। তখন উপজেলা ব্যবস্থা ছিল, উপজেলা কোর্টে গেলে ভালো পয়সা পাইতাম। আই এনজয় মাই লুক থ্রু আউট দ্য হোল লাইফ। আমি আমার মানুষের কাছে, বাঙালিদের কাছে, সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি কারোকে বলবো না কেউ আমার প্রতি অন্যায় করেছে। কারণ আমি মানুষকে ভালো চোখে দেখি, মানুষকে জড়িয়ে ধরি, আলিঙ্গন করি। সুতরাং আমাকে সবাই আলিঙ্গন করে। কিছু লোক হিংসা করবে, কিছু লোক বিরুদ্ধে কথা বলবে, এটা মানব জাতির স্বভাব। বাট ওভারঅল আমার ব্যক্তিগতভাবে আমি কোনো বৈষম্যের শিকার হই নাই। আমি একটা ভিডিও কালকে গভর্নরের প্রেস কনফারেন্সে যাওয়ার পথে $1,00,000 $1,00,000 দামের একটা গাড়িতে আমি যাচ্ছি, আমার মন ভরে যাচ্ছিল। এবং আমি
এফডিআর ড্রাইভে একটা ভিডিও দিয়েছি, দেখবেন আমার ওয়ালে আছে। সেখানে আমি বলছি যে আমি কত প্রাউড ফিল করছি, আনন্দপুর গ্রাম থেকে উঠে আসা একটা মানুষ আজকে গভর্নরের সাথে, দেখো আমার ছবিগুলো দেখবেন, আমি প্রেস কনফারেন্সে যাচ্ছি, গভর্নর আমরা আমাকে ডাকছে। অবশ্যই যে প্রাউড এটাকে ফিল আমার করি। আমি আমার এটাকে আমি আমি মন্ত্রী নই, রাষ্ট্রপ্রধান নই, আমি হইতেও চাই না, কিন্তু যে গ্রাস রুটে আমি যেটা যেটা পাই সেটাকে আমি অনেক সেলিব্রেট করি, অনেক প্রাউড ফিল করি এবং সেটা তুলে ধরি। আমার মনে হয় প্রত্যেকেরই প্রাউড করা উচিত। আমার বাংলাদেশের একটা ছেলে আনন্দপুর গ্রাম থেকে, একটা গ্রাম থেকে, বাংলাদেশের যে কোনো একটা গ্রাম থেকে উঠে এসে এখানে মেইন স্ট্রিমের সাথে, মেইন স্ট্রিমের রাজনীতির সাথে যুক্ত হয়ে রাজনীতিও করছে। এই জন্য আমরা অ্যাপ্রিসিয়েট করা দরকার। এবং আমাদের যারা প্রজন্ম, আপনি বলছেন একটু আগে একটি হিংসা করা, আমি শেষ করে দেব। এই যে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে যে হিংসা করে তার উচিত এন মজুমদারকে ফলো করা। How N. Majumdar become a brand of N. Majumdar. He should follow you. Then he can be a success like N. Majumdar. যদি সে হিংসা করে, সে কখনোই এন মজুমদারের মতো এরকম বড় একটা পজিশনে যেতে পারবে না। কারণ হলো, হিংসুক হিংসা করতে করতে তার যে সময়টা ব্যয় করে, সেই সময়ে তার ভালো কাজ করার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে। আমরা আমাদের বাঙালিদের ভিতর হিংসা বিদ্বেষ মুক্ত একজন মানুষ খুঁজবো, একদল মানুষ খুঁজবো, এক সহস্র মানুষ খুঁজবো যারা বাংলাদেশকে পরিবর্তিত করতে পারে, ঠিক এন মজুমদারের মতো। এন মজুমদার আজকে যেভাবে বাংলাদেশ এবং প্রবাসী আমেরিকায় এসে একটি ব্র্যান্ড হয়েছে, নিজেকে এন মজুমদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নিউ ইয়র্ক সিটিতে এন মজুমদার শুধু নয়, পুরো আমেরিকার মানুষ, পুরো বাঙালি কমিউনিটি এবং আমেরিকান কমিউনিটি বাংলাদেশি গ্রামের থেকে উঠে আসা একজন মানুষকে চিনে এন মজুমদার হিসাবে। তারা ডাকে, মেয়র ডাকে, এন মজুমদার, ক্যান ইউ কাম, আই হ্যাভ এ মিটিং উইথ ইউ, আই নিড ইউ। এটা আমাদের বাংলাদেশের জন্য প্রাউড করার বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মজুমদার ভাই। আরো একটি আমরা আগামী সপ্তাহে আরেকবার ইনশাল্লাহ আপনার সাথে বসবো বিভিন্ন আইনগত পরামর্শ নিয়ে। আপনাকে ধন্যবাদ। হ্যালো আমেরিকা শিওর, সময় শিওর, দেওয়ার শিওর। জন্য। আপনাকে আপনাকে হারুন ভাই আমি রিয়েলি অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি। আপনার ভাষাগত জ্ঞান অনেক ভালো, কথাবার্তা আমার অনেক ভালো লেগেছে। আমরা তুলে ধরবো কিভাবে গণমানুষের অধিকার, নির্যাতিত নিপীড়িত মানুষের কত অধিকার যুক্তরাষ্ট্রে আছে সে নিয়ে কথা বলবো। এডুকেশন অপরচুনিটি, ইকোনমিক ডেভেলপমেন্ট বলবো, EB3-র কথা বলবো। যুক্তরাষ্ট্র থেকে নির্যাতিত নিপীড়িত মানুষ কিভাবে এখানে আশ্রয় পায়, সুবিধা পায় সে নিয়ে কথা বলবো। গণমানুষের কথা বলবো, আপনাকে নিয়ে কথা বলবো। সেই প্রত্যাশায় শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম, এবং অন্যান্য জাতির ভাই বোনদের কাছে নমস্কার এবং শুভরাত্রি এন্ড গুড নাইট। আল্লাহ হাফেজ মজুমদার ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করছি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। যারা যেখান থেকে দেখছেন, এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে একটা কমেন্ট করবেন এবং দয়া করে একটা শেয়ার করবেন। এবং দয়া করে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, জনাব মজুমদার ভাইয়ের কাছে আপনারা পৌঁছাতে পারেন। মজুমদার ভাই, একেবারে সর্বশেষে আপনার ফোন নাম্বারটা একটু। 91759634 এই ফোন নাম্বার ছিল, আছে এবং আজীবন থাকবে। নিশ্চিত এই ফোন নাম্বার রাখতে পারবেন। আমি কখনো আমার ফোন নাম্বারও চেঞ্জ করি না, বাসার অ্যাড্রেসও চেঞ্জ করি না, চেম্বারের অ্যাড্রেসও চেঞ্জ করব না। যতদিন আমি বেঁচে আছি একই জায়গায় থাকবো আমৃত্যু। সেই প্রত্যাশায় আবারও শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।